শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বহিষ্কার করা হয়েছে, প্রকাশ করেছেন এবং সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতিকে বহিষ্কার করেছে তারেক রহমান। এদিকে আজ মুজাফফর হোসেনের জবানবন্দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে গিয়েছে জিয়াউর রহমানের মামলায়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বিপদে পড়ে তারেক রহমান সরাসরি অ্যাকশন নেন, সবাইকে বহিষ্কার করেন। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বেঁচে থাকা। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি, তার নীরব ভূমিকা নিষ্ক্রিয়তার কারণে। মুজাফফরের গ্রেপ্তার শুধু একজন দীর্ঘদিনের পলাতক সেনা কর্মকর্তা আটকের ঘটনা নয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন তিনি। ৪৫ বছর পর তার গ্রেপ্তারে পুরনো কয়েকটি প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, হত্যার পর মুজাফফর কি ভূমিকা নিয়েছিলেন এবং এত বছর তিনি কোথাও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন। জিয়াউর রহমানের ঘটনার সকল রহস্য এবার উন্মোচন হয়েছে। মেজর মুজাফফর হোসেন আজকের রিমান্ডে সবকিছু উন্মোচন করেন তার জবানবন্দিতে এবং সবার নাম প্রকাশ করেন যে এই ঘটনার সাথে আর কে কে জড়িত ছিল, এবং বর্তমান সময়ে ক্ষমতায় থাকাকালীন অনেক নেতার নামও আছে। দর্শক শ্রোতা, আজকে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও বিপদে পড়েন। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা তুলপাড় পরিস্থিতি হয় এই মুজাফফর গ্রেপ্তার হওয়ার পর। তারেক রহমান সরাসরি অ্যাকশন নেন তার বাবার মামলাটির বিষয়ে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুজাফফরের অবস্থা এবং রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বিপদে পড়ে। সবকিছুই উন্মোচন করব এবং দেখাবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। দীর্ঘ ৪৫ বছর ধরে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে সে। ভেবেছিল তার টিকিটিও কেউ কোনোদিন খুঁজতে পারবে না, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মুজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয় তাকে নিয়ে যাওয়ার পর থেকে পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। রাজনৈতিক বোদ্ধারা একেবারে বুক ফুলিয়ে দাবি করছেন মুজাফফরের ওপর যে লেভেলের ডিম থেরাপি চলছে তাতে সে সব সত্যই কিন্তু উগরে দিতে বাধ্য। আর সে মুখ খুললেই বেরিয়ে আসবে ১৯৮১ সালে সেই ভয়ঙ্কর ১৩ দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন তার পুরো কাঁচা হিসেব এখন বের হয়ে আসবে। ২০২৪ সালে ক্ষমতা হারিয়ে ভারতে পালানো হাসিনা হয়তো খুনাক্ষরেও ভাবেননি ৪৫ বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। কারণ ২০২৬ সালের ১৬ জুলাইয়ের পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পুরোপুরি অ্যাকশন মোডে আছেন। বাবার সাথে হওয়া সেই চরম বেইমানি আর অন্যায়ের বদলা নিতে তিনি যে কতটা মরিয়া তা মুজাফফরের গ্রেফতারে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তারেকের এই জিরো টলারেন্স নীতি দেখে অনেকেই ধারণা করছেন হাসিনাকে ভারত থেকে টেনে এনে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে। মুজাফফরের মুখে থেকে ঠিক কি কি তথ্য বেরিয়ে আসার অপেক্ষায় আছে, আর হাসিনাকে ঘিরে তারেক সরকারের পরবর্তী টার্গেট বা কি হবে, এখন সবার মুখে মুখে। রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত, অতি চালাকের গলায় দড়ি। শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে বলে মনে করছেন অনেক বোদ্ধারা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় জিয়াউর রহমান এক চরম উদারতার পরিচয় দিয়ে ভারতে নির্বাসিত হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারতের মাটি থেকে বাংলাদেশে পা রাখেন। কিন্তু এই চরম উদারতার প্রতিদানে হাসিনা যে এমন একটা ভয়ঙ্কর গোপন চক্রান্তের জাল বুনবেন সেটা তখন দেশের সাধারণ মানুষ খুনাক্ষরেও কল্পনা করতে পারেনি। হাসিনা দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় অর্থাৎ ৩০ মে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দেশ হারায় আধুনিক বাংলাদেশের কারিগর এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই ১৩ দিনের ব্যবধান কোনোভাবেই নিছক কোনো কাকতালীয় বিষয় না। বোদ্ধাদের পরিষ্কার যুক্তি হলো ওপার বাংলায় বসে যে পাকা ছক তৈরি করা হয়েছিল এটি ছিল তার চূড়ান্ত বিষয়।
হাসিনা একজন অত্যন্ত ধুরন্ধর খেলোয়াড় হিসেবে এই পুরো গেম প্ল্যান সাজিয়েছেন। নিজের হাতে রিমোট কন্ট্রোল দেখে আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তিনি। ডিবি কার্যালয়ে করা জেরায় এখন সেই থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে এসেছে। এই ১৩ দিনের মাথায় গোপন পরিকল্পনাগুলো সবার আগে হাটে হাড়ি ভাঙার মতো ফাঁস হতে শুরু করেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবেই একটা মস্ত বড় পাতা ফাঁদ হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের সেই ফাঁদটা এমনভাবে পাতা হয়েছিল যে রাষ্ট্রপ্রধানও সে বিপদের আজ পর্যন্ত করতে পারেনি। রাষ্ট্রপ্রধানের সে ঐতিহাসিক চট্টগ্রাম সফরটি কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না। তৎকালীন জেলা প্রশাসকের দেওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী ১৯৮১ সালের মে মাসে সেই সফরটি ছিল একেবারে হুট করে নেওয়া একটি সিদ্ধান্ত। মাত্র ২ সপ্তাহ আগেই তিনি কক্সবাজারে একটি বিশাল সামরিক মহড়া পরিদর্শন করেন, কিন্তু হঠাৎ করেই চট্টগ্রামের বিএনপির ভেতরে তীব্র কোন্দল চরম আকার ধারণ করে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘাত এতটাই চরম পৌঁছে যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত নিজের দলের এই ভেতরকার ঝামেলা মেটানোর জন্যই জিয়াউর রহমান কোনো ধরনের প্রোটোকল ছাড়াই হুট করে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই সুযোগ পেয়েছিল হাসিনার লোকেরা। প্রোটোকল ছাড়া এই সফরের সুযোগটাই তারা সবচেয়ে বেশি কাজে লাগায়। মোজাফফর ও তার গ্যাং কেবল মাঠে কাজ করছে ঠিকই, কিন্তু আসল ইশারা এসেছিল অনেক ওপর থেকে। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। এটি শেষ পর্যন্ত ভেঙে দিল ৪৫ বছরের পলাতক জীবনের সব নিরাপত্তা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় দণ্ডিত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনের নাকের নিচে থাকে একটি তিলই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় আইনের জালে ধরা হয় এই দণ্ডিত আসামিকে। কিভাবে সাজানো হয়েছিল এই বিশেষ অভিযান, আর কিভাবেই বা মিলল সাফল্য? জাগো বিশ্লেষণে জানবো সেই গল্প। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। অভিযানের থ্রিলিং গল্পটা শোনাবো, তার আগে ছোট্ট কিছু বিষয় জেনে রাখা জরুরি। এই যেমন মেজর মোজাফফর আসলে কে, কেমন ছিল তার ৪৫ বছরের ছদ্মবেশী জীবন। মোজাফফর হোসেনকে ১৯৮১ সালে ৩০ মে সংঘটিত সামরিক অভ্যুত্থান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অন্যতম মূল পরিকল্পনাকারী এবং কিলিং স্কোয়াডের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার সময় তিনি সরাসরি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। গোয়েন্দা তথ্য বলছে ১৯৮১ সালের ঘটনার পরপরই মোজাফফর হোসেন দেশ ছাড়েন, সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় ভিন্ন নামে অবস্থান করেন। তিনি নিজের আসল পরিচয় গোপন রাখতে ভুয়া নাম, পরিচয় এবং বিভিন্ন জাল কাগজপত্র ব্যবহার করেন। পুরনো পরিচিত জনদের সঙ্গে প্রায় সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন। নিজেকে একজন সাধারণ অবসরপ্রাপ্ত বৃদ্ধ হিসেবে পরিচয় দিতেন। প্রতিবেশীদের কেউই জানতেন না তাদের পাশের বাসাতেই বসবাস করছেন দেশের অন্যতম আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। কিন্তু কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না, আর অপরাধীরা যতই পরিচয় গোপন করুক, কোথাও না কোথাও একটি সূত্র রেখেই যায়। এই অভিযানে সেই সূত্র ছিল একটি জন্মচিহ্ন। ৪ দশকেরও বেশি সময় ধরে চলা পলাতক জীবনের সমাপ্তি হলো সেই অমোচনীয় চিহ্নের কাছেই। মোজাফফর হোসেনকে আইনের ফাঁদে ফেলাটাও ছিল এক রুদ্ধশ্বাস অভিযান। শুরুতে ডিবির কাছে মোজাফফর হোসেনের বিষয় ছিল দুটি তথ্য। প্রথমটি, মোজাফফরের মেয়ে রাজধানীর একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। দ্বিতীয়টি, মোজাফফরের নাকের নিচে রয়েছে একটি বড় কালো তিল। এই দুটি সূত্রকে কেন্দ্র করেই শুরু হয় অনুসন্ধান। কয়েক মাস ধরে মেয়ের কর্মস্থল, যাতায়াত এবং সম্ভাব্য আবাসস্থল পর্যবেক্ষণ করেন গোয়েন্দারা। এক পর্যায়ে বনানী ডিওএইচএস এর একটি বাসাকে সন্দেহের তালিকায় নেওয়া হয়। এরপর শুরু হয় নীরব নজরদারি। ছদ্মবেশী এলাকার পরিবেশ পর্যবেক্ষণ, বাসাটিতে কারা যাতায়াত করেন, কি ধরনের জীবনযাপন, সবকিছু খতিয়ে দেখা হয়। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা।
একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে 4 দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ 4.5 দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়ে ছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে? তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরও বড় কোনো রাঘব বোয়ালের নাম, যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড? সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা 1981 সাল। 29 মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ। 30 মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নীরবতা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উশৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতিকে হত্যার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই জঘন্য হত্যাযজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়েই সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক, ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি। জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে। প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে 1981 সালের সেপ্টেম্বরে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসির দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। 1টা বছর নয়, 2টো বছর নয়, দীর্ঘ 45টি বছর। ভাবা যায় রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুঁতে পারবে না। 45 বছর পর কে আর তাকে খুঁজবে, এভাবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না। জিয়ার রক্ত যা ধমনীতে, সেই তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়। আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ডিওএইচএসে একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ।
কিন্তু প্রশ্ন হলো মুজাফফরকে কোথায় রাখা হয়েছে? সাধারণ অপরাধীর মতো কি তার বিচার হবে? উত্তর হচ্ছে না, কারণ সাধারণ আদালতের বিচার তার জন্য নয়। সামরিক আদালতের কোর্ট মার্শালে তার মৃত্যুদণ্ড তো ৪৫ বছর আগেই ঘোষণা করা আছে। তাই ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাই বাছাই শেষে এই ঘাতককে সরাসরি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের মামলার বিষয়ে মুজাফফর হোসেন যে গ্রেপ্তার হয় এবং মুজাফফর হোসেনের জবানবন্দি বা মুজাফফর হোসেনের বিভিন্ন তথ্য সে কীভাবে লুকিয়েছিল এগুলো দেখিয়েছে। এই বিষয়গুলো দেখে এবং মুজাফফর হোসেনকে নিয়ে আপনার মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।